বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে এসে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। সত্যি গানটা এত সুন্দর, এই গান করার পরে কন্ট্রোভার্সিতে ঢুকতেই ইচ্ছা করে না। আর আজকে এমন কিছু কথা বলবো যেটা তোমরা গার্ড বেঁধে নাও, বলে না গার্ড বাঁধলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি যে ঠেকনা দিয়ে চলছি, পেছনে বালিশ রেখে নিয়ে ঠেকনা দিয়ে চলছি, কোমরে বড্ড ব্যথা। তো যাই হোক, কোমরে ব্যথার থেকে সবচেয়ে বেশি মনে ব্যথা, সেটাও তোমাদেরকে আজকে সব কিছু খুলে বলবো। তোমরা বলো না যে শুধু সব কিছু ভিডিওতে কেন বলো, ভিডিওতে কেন বলো সব কিছু, অপোনেন্ট পার্টি খিল্লি করার সুযোগ পেয়ে যায়। বলছি বলছি সবটাই বলছি। তার আগে বলি, কালকে টিনার একটা ভিডিও দেখলাম যেখানে টাইটেলে লেখা ছিল রাত্রেবেলা সবাই আর দীঘা বেরিয়ে পড়লাম। তো এটা পুরোপুরি ভক্তি ছিল। যাই হোক, ওরকম মিথ্যে টাইটেল মানে হামাশাই সবাই দিচ্ছে, তো ওর বেলায় আমি কেন বাদ সাধতে যাব। তো তারপরে দেখলাম কমেন্ট বক্সে, দেখলাম মানে ভিডিও চলছে, শুরু হয়েছে, তার সাথে সাথে আমি কমেন্ট দেখছি। সেখানে দেখছি বলছে নাইটি পরেই ব্যাংকে চলে গেলে। আমি বললো হ্যাঁ, এটা পসিবল, এটা করেছে না, মানসিক ভারসাম্যহীন তো নয় ওদের ফ্যামিলির লোকজনরা যে নাইটি পরে ব্যাংকে চলে যাবে। তারপরে দেখলাম বন্ধন ব্যাংকে যে সমিতি আছে, সেই সমিতিতে গেছিল টাকা শোধ করতে। ঠিক আছে, ওরা কিস্তিতে টাকা নেয় তো বন্ধন ব্যাংক থেকে, তো সেই টাকাই আর কি শোধ করতে গেছিল। তা আমি দেখলাম সেটা কোনো ব্যাংক নয়, সেটা একটা বাড়ি, সেই বাড়িতেই আর কি হয়তো সমিতি বসে, তো সেখানে গিয়ে টাকা দিয়ে এসেছে। আমি না শুধু ভাবি, এই নাইটি নিয়ে টিনার পিছনে সেদিন থেকে পড়েছে, যেদিন থেকে এই যে আমাদের সেবিকা দিদি নাইটি নিয়ে কটাক্ষ করেছে, সেদিন থেকে প্রত্যেকটা মানুষ টিনার পিছনে শুধুমাত্র নাইটি নিয়েই পড়েছে। তোমাদের চোখে পড়ে না? তোমাদের চোখে পড়ে না বাদ বাকি আরও সব ব্লগাররা নাইটি পড়ছে? ম্যাক্সিমাম, সব ব্লগার বললে ভুল হবে, ম্যাক্সিমাম আমাদের যেই বাংলা বলো হিন্দিতে বলো যারা ভিডিও করে ব্লগ করে, তারা নাইটি পরা রয়েছে। তোমাদের চোখে পড়ে না? না বাপরে বাপ, একটা মেয়েকে বলতে হবে বলে চারিদিকে তোমরা নজর বন্ধ করে একটা দিকেই তাকিয়ে আছো। তোমরা কি হিংস্র বাবা, তোমরা কি হিংস্র। আজকে ফন্দীপদের বাড়িতে গতকালকের ভিডিওটা দেখলাম, আজকেরটা এখনো দেখা হয়নি। গতকালকের ভিডিওতেও তো দেখলাম যে ওই যে কাকি না পিসি, হ্যাঁ ওই লাল গামছার বউ, পাল্টু পিসোর বউ, সেও তো নাইটির উপরে গামছা গায়ে দিয়ে চলে এসেছে। সেইটা তোমাদের চোখে পড়ে না? সেইটা তোমাদের চোখে পড়ে না? না, তোমাদের ওরকম চোখ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ওই চোখ দিয়ে শুধুমাত্র টিনাকে দোষী দেখো, আর বাদবাকি সবাই সাধু, বাদবাকি সবার পড়ার ছাড় আছে, কিন্তু অন্য কেউ পড়তে, শুধুমাত্র অন্য কেউ না, সরি টিনা পড়তে পারবে না। তোমরা সত্যি মানুষ বাবারে বাবা, একটা বিষয় নিয়ে কিভাবে চীনে যোগদের হার মানাও। চীনে যোগ তোমাদের দেখে লজ্জা পাবে। তোমরা নাইটি নিয়ে টিনার পিছনে এমনভাবে পড়েছো, পাত্তাও দেয় না তোমাদের কথায় পাত্তাও দেয় না। কিসের জন্য পাত্তা দেবে? যথেষ্ট ভদ্র সভ্য ড্রেস, নিচে পেটিকোট পরে, নাইটির নিচে পেটিকোট পরে, ওপরে ওড়না নেয়, সুতরাং তোমাদের কথায় পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমাদের এই কথাগুলো প্রত্যেককে বলতে তাহলে হতো, কিন্তু তোমরা প্রত্যেককে বলছো না। ওই যে নটাঙ্কি করে গেছে, লাইভে উঠে নটাঙ্কি করে গেছে নাইটি নিয়ে, ব্যাস তোমরা পড়ে গেছো। তো যাই হোক বন্ধুরা, দেখলাম যে একটা ওদের পাড়াতেই একটা বাড়িতে গেছিল, আর কোনো ব্যাংকে যায়নি। যে এরা যে আকাশ থেকে পড়েছে, এদের কথা শুনে আমি আকাশ থেকে পড়েছি, নাইটি পরে ব্যাংকে চলে যাবে, এটা তো সম্ভব না। তো যা দেখলাম। তারপরে কথা আসছে ওর ন্যাকামো কথা নিয়ে। বেশ করবে, বলবে ন্যাকামো করবে, বেশ করবে, করুক ন্যাকামো, ওর মুখ, ও ন্যাকামো করছে নাকি তার জন্য তোমরা যাবে ম্যাডামকে বলো
যে ম্যাডাম ও ন্যাকামো করছে, ওর চ্যানেলটাকে বন্ধ করে দিন। যাও তোমরা আর্জি জানাও, তোমরা তো বসে রয়েছো আর্জি জানানোর জন্য। এর বিরুদ্ধে স্টেপ নিন, ওকে শাস্তি দিন, একে শাস্তি দিন। আর ম্যাডাম তোমাদের কথায় ফুসলিয়ে ফুসলিয়ে কি করছে, এই হ্যাঁ আসো আসো, ওর চ্যানেল বন্ধ হয়ে যাবে, তো ওর চ্যানেল বন্ধ হয়ে যাবে, তার চ্যানেল বন্ধ হয়ে যাবে, সবার চ্যানেল বন্ধ হয়ে যাবে, সবার চ্যানেল বন্ধ হয়ে যাবে। আর ম্যাডাম এই পতিতাদের চ্যানেলে উঠে ডুগডুগি বাজাবে, পতিতাদের চ্যানেলে উঠে উঠে ডুগডুগি বাজাবে আর রাক্ষসীর মতন হাহ 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 করে হাসবে। বুঝতে পারলে তো? তাই করবে, সবার চ্যানেল বন্ধ করে দেবেন উনি। মাথায় ক্র্যাক না থাকলে কেউ এই ধরনের কথা বলতে পারে না, ঠিক আছে? ন্যাকামো করে কথা বলবে, বলো না ন্যাকা, ন্যাকা বলো। বয়স বাড়ছে না কমছে সেটাও ভালো মতন জানে, তোমরা জানো না ওর বয়স বাড়ছে না কমছে? সত্যি। আর ওদিকে ফন্দীপ যে বাচ্চাদের মতন ইয়ে করে, সেইগুলো তোমাদের ন্যাকামো লাগে না? সেগুলো ন্যাকামো লাগে না? বাচ্চাটাও ওরকম ন্যাকামো করে না, ও যেই ন্যাকামোটা করছে ওর বাচ্চাটাও ওরকম ন্যাকামো করে না, সেইগুলো তোমাদের ন্যাকামো মনে হয় না। তোমরা সত্যি পারো বটে নিরপেক্ষ থাকা, আর একজনকে শেষ করে দেওয়ার জন্য নিজেদের সমস্ত শরীরের গরল তার কমেন্ট বক্সে ঢালা। গরল মানে বোঝো তো, বিষ, তার কমেন্ট বক্সে ঢেলে দেওয়া। সত্যি তোমরা পারো বটে, তোমরা পারো। মানে ওই যে আমরা তারে জামিন পর বইতে দেখেছিলাম না, আমির খান বলেছিল একটা আদিবাসীদের গল্পের কথা, যে এরকম গল্প না, ওটা সত্যি ঘটনা, যে কোনো গাছকে কাটার হলে তারা গাছকে এত অভিশাপ দিত, এত বদদুয়া দিত যে সেই গাছটাকে গোড়া থেকে কাটতে হতো না, সেই গাছটা কয়েকদিনের মধ্যে মানে শুকিয়ে মরে যেত। কারণ গাছেদেরও প্রাণ আছে, তারাও সব কিছু বোঝে, প্রত্যেকটা প্রাণীর যেই প্রাণীর প্রাণ আছে না, তারা সব কিছু বোঝে, তাদের সমস্ত কিছু। কিছু কিছু প্রাণীর আমাদের থেকেও বেশি সেন্সিটিভ হয়, আমাদের থেকেও বেশি ইমোশনস থাকে তাদের মধ্যে, ঠিক আছে? তো যাই হোক, একটা বড় পোকা ঘুরছে, সেইটাকেই এই টাওয়াল নিয়ে বসে রয়েছি, দেব বাড়ি। তো যাই হোক বন্ধুরা, এই তো গেল টিনার ভিডিওর বক্তব্য। তারপরে আমাদের শক্তিদাকে দেখেছো তো, পুলিশের ড্রেস পরা রয়েছে, দেখেছো তো? হ্যাঁ, শক্তিদা কিন্তু পুলিশের ড্রেস পরা রয়েছে। আবার কেউ বলো যে ওরে বাবা, নিজের বাবাকে পুলিশ বানিয়ে দিয়েছে, ড্রাইভারকে পুলিশ বানিয়ে দিয়েছে। তো আমি এই বিষয়টা নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেখানে মানে কি বলবো, হিউজ পরিমাণে দর্শকরা আর কি মতামত দিয়েছে যে হ্যাঁ, একটা মানে কি বলবো, যে কুক থাকে এই ডিফেন্সের লাইনে, যে কুক থাকে, যে ডাক্তার থাকে, যে হচ্ছে এই ড্রাইভার থাকে, তাদের প্রত্যেককে একই ক্যাটাগরি মেনটেন করতে, মানে একই সমস্ত কিছু ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আসতে হয়। তো হ্যাঁ, আমি যেটা বলেছিলাম, যে আমি মুভিতে দেখেছিলাম, সেখান থেকে আমি তোমাদেরকে আইডিয়া করে বলেছি, আর তোমরা সেটাতে সম্মতি জানিয়েছো। তো হিসাব মতন সেদিন টিনা কোনো মিথ্যে কথা বলেনি, টিনা ঠিকই বলেছে যে 11:30টার সময় বাড়িতে হঠাৎ পুলিশ আসলো। বাবা না কাকা না কে, সেটা তো তোমাদেরকে দেখতে যেতে হবে ভিডিওর ভেতরে, তাই না? তো এই তো গেল টিনার ভিডিওর বিষয়। এইবার আসি ফন্দীপের ভিডিও গতকালকের, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ভিডিও সেই কারণের জন্য। গতকালকে আমরা দেখলাম যে টাইম চাওয়া হয়েছে, এবং বসিরহাটে যেই উকিল আর কি, বসিরহাট কোর্টে যেই উকিলের কাছে ফন্দীপের কেসগুলো দেওয়া ছিল, সেখান থেকে হস্তান্তর করা হলো কার কাছে? ম্যাডামের উকিলের কাছে। ম্যাডাম যে উকিল সেট করে দিয়েছে, সেই উকিলের কাছে হস্তান্তর করে দেওয়া হলো। আচ্ছা বেশ, আর কি করা হয়েছে? টাইম প্রেয়ার করা হয়েছে, মানে টাইম চেয়ে নেওয়া হয়েছে। কোর্টে তো মানে কি বলবো, কেসের তো এটাই, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। সানি দেওয়ালের এই ডায়লগটা তাহলে তো মানে কি বলবো, সবাই ভুলে যাবে। যদি তারিখ না দেওয়া হয়, তারিখ না চাওয়া হয়, তাহলে তো এই ডায়লগটা ভুলে যাবে। ফেমাস ডায়লগ না, अगर कोर्ट में कुछ मिलता है तो सिर्फ तारीख। না, ইনসাফও পাওয়া যায় অবশ্যই, আমরা সুবিচারও পাই, কিন্তু বেশি পাই তারিখ। তো সেটাই ফন্দীপ নিয়ে চলে এসেছে, যেহেতু কেসটা হস্তান্তর করা হয়েছে, এবার স্টাডি করবেন, তারপরে সব কিছু হবে। যদিও বা স্টাডি করার কিছু নেই, সবই বলা হয়ে গেছে, তারপরেও আইনি ভাষা সম্বন্ধে উনি জানবেন, বুঝবেন। দেখো ফন্দীপকে কত ভালোবাসে। হ্যাঁ, টাইম প্রেয়ার করার জন্য সময় আরও কিছু সময় নেওয়ার জন্য একদম হাইকোর্ট থেকে সোজা চলে এসেছে, হ্যাঁ, ক্লায়েন্টকে রক্ষা করতে সোজা চলে এসেছে। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে তোমরা বলতে পারো যে তোমার উকিলও তো এসেছিল ঝাড়গ্রাম থেকে। তো তোমাদের সবাইকে, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, ঝাড়গ্রামে যিনি আছেন, যেই বোনটি আমার আছে, সে কিন্তু আদৌ আমার উকিল নন, আমার অ্যাডভাইজার, ঠিক আছে? রানাঘাটে আমার যে উকিল আছেন, ওনার নাম বলবো কি? হ্যাঁ, নাম বলা যেতেই পারে, মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, সত্যি মিঠুন চক্রবর্তী।
আমিও প্রথমে শুনে হেসেছিলাম। তো সত্যি সত্যি চক্রবর্তী টাইটেলটা ছিল, যেহেতু চক্রবর্তী টাইটেল ছিল আর ছেলে হয়েছে তাই মিঠুন লাগিয়ে দিয়েছে, ব্যাস মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তী। আর আমার দিল্লিতে যেই উকিল আছেন আছেন তো যাই হোক, ঝাড়গ্রামে থেকে তো নিশ্চয়ই রানাঘাটের কেস আর কি হ্যান্ডেল করতে পারবে না, না দিল্লির কেস হ্যান্ডেল করতে পারবে। তো আমার যে বোনটি এসেছিল সে কিন্তু শুধুমাত্র আমার জন্য এসেছিল, আমাকে ভালোবেসে এসেছিল, ঠিক যেমন ফন্দীপকে ভালোবেসে ফন্দীপের উকিল হাইকোর্ট থেকে চলে এসেছে, ঠিক সেরকম আমাকে ভালোবেসে এসেছিল যাতে আমি সাহস পাই। আর সবচেয়ে বড় রিজন হচ্ছে যেই উকিল আর কি আমার রানাঘাটের কেসটা আর কি দেখছেন, ওনার সাথে আমার এই বোন হচ্ছে একসাথে ব্যাচমেট ছিল, একই সাথে ওকালতি করেছে, ঠিক আছে। তো সেই সূত্রে বহু বছর পরে আবার তাদের সঙ্গে দেখা হলো, তো এটা একটা বড় কারণ। আর সাথে তো আমি তো বিশাল সাহসী, সেই কারণে আমার কাঁধে হাতটা দেওয়ার জন্য এসেছিল। অনেক স্যাক্রিফাইস করে এসেছে, লাইফে অনেক বড় স্যাক্রিফাইস করে এসেছে, শুধুমাত্র ভালোবাসার টানে 2 রাত না ঘুমিয়ে 2 রাত ছেলেকে ছেড়ে, নিজের ছেলেকে ছেড়ে জীবনে প্রথমবার আমার জন্য এসেছে। আমি সত্যি বলছি, এই অবদান কোনোদিনও ভুলবো না। আমার লাইফে যার যা অবদান আছে আমি কোনোদিনও ভুলবো না, আর তাদের সাথে কোনোদিনও বিট্রে করব না, এইটুকু আমার রক্তে আছে। এর আগে আমার এক সো-কল্ড বান্ধবী আমার পেছনে এত মোটা ভাবেও নি যে আমার চেহারাটা কি, ভাবেও নি, এত মোটা আছলা বাস দিয়ে দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমি তার নামে একবারের জন্য মুখ খুলিনি, একটা বারের জন্য মুখ খুলিনি। শুধুমাত্র এইটুকুই বলেছিলাম যে তার ছেলের সঙ্গে যে আমাকে জড়ানো হচ্ছে, তার ছেলে কিন্তু অলরেডি একটা সম্পর্কে আছে, শুধু এইটুকু বলেছিলাম। আর কোনো খারাপ কথা বলিনি, কোনো কিছু বলিনি, কারণ আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ। সে নাই থাকতে পারে, ব্র্যান্ডেড জামা কাপড় পরলে পরেই রক্তে কৃতজ্ঞতা বোধ থাকবে বা সম্পর্কের প্রতি অনুভব থাকবে, এরকমটা কিন্তু না। জামা কাপড় আমি ব্র্যান্ডেড পরলাম, কিন্তু মনের মধ্যে আমার কুচুটেপনা ভর্তি, একদম চাক্ষুষ প্রমাণ আমি পেয়ে গেছি। তো যাই হোক, আজ পর্যন্ত তাকে নিয়ে কোনো রকম তার বলা কোনো কথা আমি ওয়াইটিতে শেয়ার করিনি, করবও না। আর নেক্সট হচ্ছে এই বোনটি আমাকে যেইভাবে হেল্প করলো, যেইভাবে আমার পাশে দাঁড়িয়েছে শক্ত হয়ে, মানে আমি তো সব কিছু বলতে পারি না, তোমাদেরকে যেদিন বলতে পারবো সেদিন তোমরা বুঝতে পারবে যে আমি কি জিনিস পেয়েছি। কি জিনিস? ওই সেবিকা দিদি বলেন আমি কি জিনিস, তো আমি একখানা জিনিস পাইছি বটে। তো সবই ওপরওয়ালার ইচ্ছা, নতবা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এমন সুন্দর করে, মানে ওই যে বলে না খুব মানে পেইনলেস নর্মাল ডেলিভারি, ঠিক সেরকমভাবে আমাকে বের করে নিয়ে এসেছে সব কিছুর থেকে। তো সে তোমাদেরকে একটা স্মুথ উদাহরণ দিলাম। অনেকে আছে কিন্তু এরকম পেইনলেস নর্মাল ডেলিভারি হয়, ঠিক আছে। তো সেই রকমই আমার সাথেও ঘটেছে। তো ফন্দীপের উকিলও কোন জায়গায় বলতে গিয়ে কোন জায়গায় চলে গেলাম, অবশ্যই এটাও ইনফরমেটিভ কথাবার্তা। তো ফন্দীপের উকিলও ভালোবেসে এসেছে, একটা দায়িত্ব নিয়ে, যেহেতু দায়িত্ব নিয়েছে সেটাকে তো পালন করতে হবে, পূরণ করতে হবে। রেপুটেশনের ব্যাপার আছে, নিজের পেশার উপরে নিজের যে একটা আনুগত্য, সেটাও তো ফুলফিল করতে হবে। তো বাড়ি গেল, বজরংবলীর পূজা এখনও আমার কপালে আছে, বলছে এখনও আমার বজরংবলীর পূজা আমার কপালে আছে, তিলক বলছে না, পূজা এখনও কপালে আছে। তো যখন ওর থেকে বেরোলো তখন মুখে হাসি, যাওয়ার আগে ভিতু, আর আসার সময় হাসি। তারপরে এসে যেই কথাগুলো বলল, এবার ভালো করে শোনো, এবার এখান থেকে শুরু হচ্ছে কথা। যেই কথাগুলো ফন্দীপ বলল, আজকে আমি 100% এগ্রি করছি ফন্দীপের কথার সাথে। 99% না, 99.9% না, 100% আমি এগ্রি করছি কথার সাথে, ফন্দীপ মানুষটার সাথে না, ফন্দীপের কথার সাথে। এবার কোন কথা সেটাই তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে এই যে ফন্দীপ বলল যে অনেক তো হম্বিতম্বি করে আর কি আমাদেরকে বোঝালো যে কি এমন করছি, কি করছি, যেটা কিনা আমরাও ভেবেছিলাম হয়তো কিছু একটা মানে কি বলবো যুগান্তকারী একটা কিছু করতে চলেছে, বা যা করলে পরে কাজ হবেই, এরকম একটা কিছু করতে চলেছে। তো গত পরশুদিন মনে হয় ইকোর্ট সার্ভিস অ্যাপে ওটা দেখা গেল যে যেটার জন্য আর কি ফাইল করেছিল টিনা, ফাইলিং, ঠিক আছে, ফাইল করেছিল। সেটা দেখার পরে ফন্দীপ যেই কথাটা বলেছে, বা ওই ম্যাডাম যেই কথাটা বার্তা দিয়েছেন, যে আসলে হচ্ছে ফুস ফুস ফুস,
খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এবং সত্যের সঙ্গে হাসি মুখে থেকে জানাচ্ছি তোমাদেরকে যে অ্যাকচুয়াল কথাটা ঠিক। ফুস, আমি তোমাদেরকে বরাবর বলেছি, আমার চ্যানেল যখন আমি খুলেছি, না আমার এই পাশে টিনা ছিল, না আমার এই পাশে ম্যান্ডি ছিল, আমি নিজের মতন করে চ্যানেল খুলেছি। আর এই চ্যানেলের প্রতি সবচেয়ে বেশি দায়বদ্ধ আমি সবচেয়ে বেশি দায়বদ্ধ এই চ্যানেলের প্রতি। আর কারোর প্রতি অন্ধ আনুগত্য আমি দেখাবো না। যেটা একবার ভুল করে ফেলেছি ম্যান্ডিকে নিয়ে, সেটা ওখানটাই শেষ করে দিয়েছি, ঠিক আছে? ফন্দীপ যে বলেছে যে আদৌ কিছু না, এই কাজ তো আমরা অনেক আগে করে রেখেছি, এটা একদম সত্যি কথা। এবার ও কি করে রেখেছে সেটা ও জানে, ও কি করে রেখেছে সেটা ও জানে ভালো মতন। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি, দেখো আমি তো সবসময়, তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালোবাসলে পরে আমার সাথে যাওয়ার জন্য চলে এসেছে ঝাড়গ্রাম থেকে নিজের ছেলেকে 2 রাত, জীবনে প্রথম 6 বছর বয়স বাচ্চাটার, তাকে 6 বছর বয়সে প্রথম কোলছাড়া করেছে 2 দিনের জন্য আমার শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য। তাহলে সে কতখানি আমাকে ভালোবাসে। আমার এই বোনটি সবসময় বলে আপনি ভিডিও করুন, আপনি সত্যকে সাপোর্ট করুন, কোনো পার্সনকে নয়। দেখবেন আপনার চ্যানেলও ঠিক জায়গায় থাকবে, আপনার মনেও শান্তি থাকবে, সব ঠিক থাকবে। কোনো পার্সনকে সাপোর্ট করতে হবে না, পরিস্থিতিকে সাপোর্ট করুন আর সত্যকে সাপোর্ট করুন। তো সেই কথাটা সত্যি সত্যি নিজের সব ইমোশনসকে সাইডে সরিয়ে দিয়ে, আশা করছি তোমরা বহুদিন ধরে বুঝতে পারছো আমার মধ্যে এই পরিবর্তনটা, শুধুমাত্র সত্যকে সাপোর্টের দিকেই এগিয়ে যাচ্ছি। আর এটা করে সত্যি সত্যি আমি রিল্যাক্স ফিল করছি, প্রচণ্ড শান্তি পাচ্ছি। তো ফন্দীপ যেটা বলেছে যে ওরা যা করেছে হম্বিতম্বিটাই সার, আদৌ কিন্তু এই যে ছেলে পাওয়ার জন্য যেই ওরা দেখাচ্ছিল বা মানুষকে আশ্বাস দিচ্ছিল, তোমাদেরকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আশা করছি তোমরা আমার ইশারা বুঝতে পারছো, ঠিক আছে? এই পৃথিবীতে বা ভারতবর্ষে বলি, ভারতবর্ষে যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, আইন কারোর কাছে কারোর কথায় চলে না। আইন আইনের পথে চলে, ঠিক আছে? আইন আইনের পথে চলে। তো হচ্ছে যেই কথাটায় আমি এগ্রি করেছি ফন্দীপের, সেটা হচ্ছে অনলি এই কথাটা যে টিনা যেরকম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, যেরকম ভাব একটা দেখিয়েছিল যে ছেলে আমার কাছে আসবেই, আপাতত যেই পিটিশনটাও ফাইল করেছে ছেলেকে আনার জন্য, সেটার দ্বারা আমরা বলতে একদমই পারি না যে ছেলে ওর কাছে আসবে। তোমরা, আমি কালকে একটা ভিডিও করেছিলাম, সেখানটায় কেউ কমেন্ট করেছে, এই তুমি বললে 90%, তারপরে বললে 80%, এখন বলছো 70%। তারপরে আমি তাকে উত্তর দিয়েছিলাম, কোনো এক সময় বলতে পারি যে 100%ও হতে পারে। দেখো, পরিস্থিতি যেরকম চলবে আমার ভিডিও সেরকম হবে, পরিস্থিতির বাইরে তুমি আমি কেউ না। তো যেটা জানতে পেরেছি সেই হিসেবেই আমি তোমাদেরকে বলছি। আজকে জীবনে প্রথম আমি ফন্দীপের কথায় এগ্রি করেছি, এই যে এত মাস ধরে ভিডিও করছি, আজকে প্রথম আমি ফন্দীপের এই কথাটাতে, এক্স্যাক্ট এই কথাটাতে আমি এগ্রি করেছি। বুঝতে পারছো কেন? যেই মানুষটা শুরু থেকে টিনার পাশে ছিলাম, সেই মানুষটা আজকে ফন্দীপের এই কথাটাতে এগ্রি করছি, কারণ সত্য এটাই সত্য। যেই পথে টিনা গেছে ছেলে আনার জন্য, এবং তোমরা আশা করে আমরা বসে রয়েছি যে টিনার কোলে খুব তাড়াতাড়ি ছেলে আসবে। তো আপাতত যেই পদক্ষেপটা টিনা নিয়েছে সেই পদক্ষেপে সম্ভব নয়, ঠিক আছে? সেই পদক্ষেপে সম্ভব নয়। এইবার তোমাদেরকে আমি বলি কিছু বিটার ট্রুথ, কিছু কড়া সত্যি বলি। হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তো বলো সুতপা, তুমি যেটা ভিডিওতে বলছো সেটা অফ ক্যামেরাও বলতে পারতে, অনেকে বলো এসে, কারণ তোমাদের কষ্ট হয়। যে মানুষটা এতদিন টিনাকে সাপোর্ট করে ভিডিও করে এসেছি, সেই মানুষটার মুখ থেকে টিনার বিপক্ষে কোনো কথা শুনতে তোমাদের কষ্ট হয়, আমি বুঝি। তোমাদেরকে আমি বহুবার বুঝিয়েছি যে টিনাকে নিয়ে যে কথাগুলো আমি বিপক্ষে বলছি, অ্যাকচুয়ালি সেই কথাগুলো বিপক্ষে নয়, যেটা উচিত সেটা বলেছি। কিন্তু তোমরা, শুধু তোমরা না, আমি, তুমি, তোমরা সবাই আমরা ইমোশনের বশে রয়েছি। সুতরাং সেই ইমোশনের জায়গা থেকে সরে গিয়ে আমরা সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে চাই না, এটা হচ্ছে সবচেয়ে কড়া সত্যি কথা, জানো তো? তো কিছু করার নেই, তোমাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি যে যেটা সত্যি সেটাই বলছি, যেটা ও অনুচিত করে সেটা নিয়ে বলি।
সেটাও তোমরা সহ্য করতে পারো না, কিছু করার নেই। কিন্তু আসলে যেটা ঘটবে সেটা নিয়ে যাতে তোমরা বেশি কষ্ট না পাও, তার জন্য তোমাদেরকে আজকে এই কথাটা বললাম যে হ্যাঁ, ফোনদীপের কথাতে আমি 100% এগ্রি করছি। বাট হ্যাঁ, ফোনদীপ যেটা বলেছে যে শুধুমাত্র ভিউজ কামানোর জন্যই হম্বিচম্বি করছে, একদম নয়, একদম নয়। এই কথাটা একদম সত্যি নয়। যদি ভিউজ কামানোর জন্যই ছেলেকে যদি ব্যবহার করার হতো না, তাহলে বিগত 9 মাস ধরে ছেলের জন্য কান্নাকাটি করে ভিউজ কামাতে পারতো, বা ছেলেকে নিয়ে এসে ভিউজ কামাতে পারতো। এই কথাটা ফোনদীপ 100% মিথ্যে বলেছে। ওই কথাটার সঙ্গে যেমন 100% আমি সহমত জানালাম, সহমত জানালাম, ঠিক তেমনি এই কথাটাতে 100% অসহমত পোষণ করলাম যে টিনা কিন্তু কিছুতেই নিজের ছেলেকে নিয়ে যে সমস্ত টাইটেল থাম্বনেল দিচ্ছে, আজকে টেবিল ফ্যান কেনা, কালকে জামা কাপড় কেনা, পরশুদিন আংটি কেনা, এই কথাগুলো বলে টিনা কিন্তু একদমই ভিউজ ইনকামের জন্য বলেনি। ও ওর ইমোশনসটা তোমাদের সঙ্গে শেয়ার করছিল। এইটুকু আমি টিনার সঙ্গে কথা না বলেও আমি বলতে পারবো, যেই মানুষটা বাচ্চাটার সম্পর্কে একটা কথা পর্যন্ত বলেনি এত মাস ধরে, তার ভেতরে যে কতখানি ইমোশনস জমানো ছিল সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে ও ভেতরে ডুকরে ডুকরে কাঁদে। তোমরা বলবে তুমি কি করে জানলে? ওই জানলাম, ঠিক আছে। তো যাই হোক, এবার আসি এই কড়া সত্যির কথায়। সেই কড়া সত্যি কথাটা হচ্ছে, যখন টিনা প্রথম এই কেস কামারির মধ্যে ঢোকে, তখন কি মাস ছিল, সেপ্টেম্বরে আসলো, আগস্টে বেরিয়ে আসলো, সেপ্টেম্বরেই মনে হয় ঘটনাটা ঘটে। তো তখনও পর্যন্ত আমার সাথে মানে কি বলবো, দিল্লির যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু তখনও ঘটেনি। আমার সাথে শুরু হয় অক্টোবরের শেষের দিকে। একাদশীর দিন আমার বাড়িতে ফার্স্ট নোটিশ আসে, যে সমন জারি করে নোটিশ আসে। তো তখনও পর্যন্ত আমার সাথে উকিলের মানে এই বোনটির ওই অল্প একটু কথা হতো। অনেক আগে কিন্তু এই পরিচয় বোনটির সাথে কিন্তু এতটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে শুধুমাত্র এই কেসের জন্যই, আর তারপরে গিয়ে একটা ভালো সম্পর্কে দাঁড়িয়েছে। মিথ্যে কথা বলার তো কোনো জায়গা নেই। তো তখনও পর্যন্ত টিনা যেই উকিলের কাছে যাচ্ছিল, ওদের পাড়াতে তো এক চেনাশোনা উকিলের কাছে যাচ্ছিল, ওইটুকুই আমি জানতাম, ঠিক আছে। টিনার সাথে টুকটাক কথা হতো। তারপরে যখন বিষয়টা আরও জটিল হতে শুরু করলো, এবং আমারও এই দিকটায় আমি ঢুকলাম, ঠিক আছে, বুঝতে পারছো, আমারও এই দিল্লির কেসটা আমি ঢুকলাম, তখন দুটোই একসাথে চলছে। তখন আমি আমারটা দেখবো, আমি তো তখন বুঝতেই পারছো আমার অবস্থা কী ছিল তখন। তারপরে কি হলো, আস্তে আস্তে আমার বিষয়টা যখন একটা স্টেবিলিটির জায়গায় আসলো, তখন এই টিনার বিষয়টা নিয়ে আমি টিনাকে নক করেছিলাম। কারণ বুঝতে পারছিলাম ওর বিষয়টা বেশি দূর এগোচ্ছে না। তো ওকে আমি নক করেছিলাম, ও কিন্তু জাস্ট শুনেছিল, কোনো সেই রকমভাবে কোনো রিয়্যাক্ট করেনি। এবার কি বলো তো, আমাদের মানুষদের না এটা চিরাচরিত ধর্ম, যতক্ষণ না পর্যন্ত আমরা ঢুস খাই ততক্ষণ পর্যন্ত আমাদের হুঁশ ফেরে না, এটা মানুষের ধর্ম। কিন্তু কিছু মানুষকে আমি দেখেছি ঢুসের পর ঢুস খাচ্ছে, কিন্তু তার হুঁশ ফেরার নাম নেই। এইরকমই একটা মানুষ হলো টিনা। হ্যাঁ, আজকে এই কড়া সত্যিগুলো তোমাদেরকে বলছি, কারণ এইগুলো হয়েছে। ঢুসের পর ঢুস খেয়েছে মেয়েটা, কিন্তু ওর হুঁশ ফেরেনি। আমি ওকে বহুবার বলেছি, তোর একটা কড়া উকিল দরকার। কড়া উকিল এখানে মিন্স যে তোর কাজটা তৎপরতার সঙ্গে করবে এবং একদম কি বলবো, শক্ত হাতে ধরবে হালটা। তো ও তখন শোনেনি কথা। তারপরেও আমি বলেছি, কিন্তু ওই প্রত্যেকবারের মতনই ও বলে না, গা হালামি দিয়েছে, এবং ও যেই উকিল ধরেছিল সেই উকিলের সঙ্গেই যাচ্ছিল। এমনও মানে আমি যেহেতু এই বিষয়গুলোর মধ্যে আস্তে আস্তে ঢুকছি, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তো সেই কারণের জন্য আমি না বুঝতে পারছিলাম যে ও যেই পথে যাচ্ছে সেই পথটা ঠিক নয়, বা যেই পথে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, ও তো যাচ্ছে না, ওকে নিয়ে যাওয়া হচ্ছে। টিনার একটাই দোষ, টিনা কথা শোনে না। ওর ভালোর জন্য বলেছিলাম, কিন্তু ও শোনেনি। এটা সত্যি কড়া সত্যি কথা, আজকে তোমরা শুনে নাও। কারণ ইন ফিউচারে যখন তোমরা আশাহত হবে না, কমসে কম মনে রাখবে সুতপা এই কথাগুলো বলেছিল। আমি যখন সত্যি কথাটা বলি তখন ভক করে কেউ গিলতে পারে না, কেউ নিতে পারে না, আমাকে উল্টো পাল্টা বোঝে, কিন্তু পরে আস্তে আস্তে বোঝে যে না, ও ঠিক বলেছিল। এটাও ঠিক তেমনই হবে। তো আগে থেকে আমি তোমাদেরকে বলছি
যেহেতু ফোনদীপের বিষয়টা সামনে এসেছে এবং যেই হাইকোর্টে গেছে, যেই পিটিশনটা ফাইল করতে গেছে, পিটিশন ফাইল করেছে, সেটা সামনে আসার পরে যেটা সামনে আসলো, তো সেটাই তোমাদেরকে বলে এই বিষয়টা পুরো ক্লিয়ার করছি। তো বহুবার বলেছি টিনাকে, লাস্ট যখন এই আর কি হিউম্যান রাইটসের আন্ডারে যখন গেল, তখনও পর্যন্ত আমি বলেছিলাম যে এইভাবে বিষয়টাকে ঘাটিয়ে ফেলিস না, এইভাবে বিষয়টাকে ঘাটিয়ে ফেলিস না, এর কিন্তু একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাস্তা রয়েছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাস্তা রয়েছে, সেটাকে অ্যাপ্লাই কর, সেটার মধ্যে চল প্লিজ। না শোনেনি। এটা খুব দুঃখের সঙ্গে তোমাদের জানাচ্ছি, টিনাকে আমি একবার না, কম করে 10 থেকে 15 বার নিজে উদ্যোগ নিয়ে ওকে বহুবার অফ ক্যামেরা, কোটেশনে বললাম, অফ ক্যামেরা বুঝিয়েছিলাম, অফ ক্যামেরা বলেছিলাম যে এটা এইভাবে হবে না, এইভাবে কিচ্ছু হওয়ার না, এইভাবে কর তাহলেই কিন্তু হবে। না শোনেনি। বাচ্চা আনার বিষয়টা নিয়ে এইবার ইন ফিউচারে ও কি করবে না করবে সেটা তো ও জানে, আর ওর যারা সাথে রয়েছে লিগ্যাল টিম বলো বা অন্য কেউ বলো, তারা ভালো মতন জানে তারা কি করবে না করবে। বাট ওই যে ফোনদীপ একটা কথা বলেছে আর ম্যাডাম একটা কথা বলেছে যে ফুস, সত্যি ফুস, ওই হাইকোর্টে ওটা করার কোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আইনি পথে এক্স্যাক্ট আইন ফলো করে অর্ডার না আসা পর্যন্ত কোনো কিছু হবে না। এইবার এই বিষয়টা মহামান্য কি বলে ওটাকে, হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে শ্রী জয় সেনগুপ্তের এজলাসে বিষয়টা আর কি হচ্ছে, দেখা যাক কি আসে না আসে। আর কারোর আশা ভাঙতে চাই না আমি, কিন্তু এটাও সত্যি কথা যে এই বিষয়টা দিয়ে তোমরা যারা আশা করছো টিনা একটা কিছু করে দেখিয়েছে, হাইকোর্টে গেছে মানে কিছু একটা করে দেখিয়েছে, না, অনেকে এটাও ভেবেছিল যে দিল্লি গিয়ে কিছু করেছে তার মানে বিশাল কিছু করে ফেলেছে, সেটাতেও যেমন না ছিল এটাতেও তেমনই না। হাইকোর্টে গিয়ে একটা পিটিশন ফাইল করেছে, সেটা ই কোর্ট সার্ভিস অ্যাপে দেখা গেছে, তার মানে এই না বিশাল একটা কিছু হয়ে গেছে। আইন থাকলে আইনের ভাগও থাকে। তোমাদেরকে এটা বললাম কিছু করা সত্যি কথা। এইবার তোমাদেরকে এবার বলবো, কারণ টিনাকে বলে আমার আর লাভ নেই, টিনাকে বলে আমার আর লাভ নেই। ওকে আমি অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, ওকে ওর জায়গা থেকে সরানো যায়নি। হ্যাঁ, তো টিনাকে আমার আর কিচ্ছু বলার নেই। বলবো তোমাদের উদ্দেশ্যে যে ইন নেক্সট ওর কাছে কি করণীয় আছে, আর ওর কাছে কি করণীয় আছে, ও কি করতে পারে একদম আইনের পথে থেকে, ঠিক আছে? এটাও আইনের পথে রয়েছে, কিন্তু ওটা দিয়ে কিছু হবে না, ঠিক আছে? ও বিষয়টাকে ঘেটে ঘ করে ফেলেছে। তোমাদেরকে লাস্ট একটা কথা বলছি, তোমরা যারা যারা খুব আশা করছো যে আর কিচ্ছু চাই না ভগবান, টিনার কোলে টিনার ছেলেটাকে এনে দাও, তোমরা এই প্রার্থনাটা আপাতত বন্ধ রাখো, আপাতত তোমরা এই প্রার্থনাটা বন্ধ রাখো। আর যাদের যাদের আমার এই পরিষ্কার সত্যি কথাগুলো শুনে কষ্ট হচ্ছে, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিচ্ছু করার নেই, এটাই সত্যি ঘটনা। না আমি নিজে চোখ বন্ধ করে কোনো কিছু দেখি, শুনি, করি না, আমি চাইবো তোমরাও চোখ বন্ধ করে শুধুমাত্র আশায় দিন গোনো যে হতে চলেছে, হবে 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 হবে। নিজেদের মুখ পুরানোর কোনো মানেই নেই। কোনো গোয়ার কারোর জন্য, একগুয়ে কারোর জন্য ও হোকগে যাক, ও হচ্ছে হোকগে যাক, এইরকম কারোর জন্য নিজেরা আশা করে আশাহত হওয়ারও প্রয়োজন নেই, আর অপোনেন্ট পার্টির কাছে মুখ পুরানোরও কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, একটা কথা তোমরা বলো না যে এই কথাটা তুমি টিনাকে অফ ক্যামেরাও বলতে পারতে, নতবা দেখো এখন অপোনেন্ট পার্টি খিল্লি করবে। শোনো, আগের থেকে খিল্লির পাত্র না, অ্যাকচুয়ালি আগে থেকে সত্যিটাকে ফেস করে সেটাকে কনফেস করা ভালো, নাকি পরে একদম হেরে যাওয়ার পরে তারপরে খিল্লির পাত্র হওয়া, কোনটা ভালো? প্রথম থেকেই স্টেবল হয়ে যাওয়াটা বেটার। কোনো কিছু এখানে অফ ক্যামেরা বলার নেই, সবটাই সোশ্যাল হয়ে রয়েছে। এখন আপাতত এই বিষয়টাও তো তোমাদের কাছে সোশ্যাল হয়েই গেল যে যেটা ও হাইকোর্টে করে এসেছে সেটার মূল্য, মানে ছেলে পাওয়ার ক্ষেত্রে ওটা কার্যকরী হবে না। এরপরে আমি তোমাদেরকে বলবো যে এখনো পর্যন্ত ওর হাতে কি কি করার আছে, কি কি করতে পারে, সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো।
ও আমার ভিডিও দেখে যদি ও চায় যে হ্যাঁ আমি এবার এই পথে যাব, করলে করলো, না করলে না করলো। কারোর জন্য এখানটায় আমি আর হেডেক নিতে পারি না গো, অনেক নিয়েছি, এখন আর নিতে পারি না। একটা সময় গেছে ওর জন্য না খাওয়া বন্ধ হয়ে গেছিলো আমার, ও বলেনি কিন্তু এটা আমার জেনারেল কনসার্ন বশত হয়ে গেছিলো, কিন্তু এখন আর সেটা নিই না। কারণ যে নিজের ভালোটা যে নিজে বোঝে না, তার জন্য না। ঠিক আছে, তো চলো সবাই তোমরা ভালো থেকো, সত্যি থেকো। আর ফন্দীপ, ওর সাপোর্টাররা লাফাচ্ছে, অন্তত আমাকে উদ্দেশ্য করে এই কথাটা তুমি বলো না। তুমি আমার চোখে একটা খারাপ হাজব্যান্ড ছিলে, আছে, থাকবে। এই চিন্তাধারা আমার মন থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আইনি লড়াইয়ে হয়তো তুমি জিততেও পারো, আবার টিনাও জিততে পারে, বলা যায় না। তোমার কোনো কথায় হয়তো আমি সহমত হলেও আইনি পথে, লিগ্যালভাবে তুমি মানুষটা আমার চোখে যেরকম জঘন্য ছিলে, সেরকম জঘন্যই থাকবে। যেই স্বামী তার স্ত্রীর রেট ঠিক করে, সেই স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো, বা ডিভোর্স নিয়ে নেওয়া ভালো। ঠিক আছে, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।